শেকড়ের টানে নগর ছাড়ছেন হাজার হাজার মানুষ, ট্রেনে ও লঞ্চে উপচে পড়া ভিড়, যাত্রীদের চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। কখন বাড়ি যাব এই অনুভূতি সবসময় নিজেকে তাড়া করে ফিরছে। আমার অনেক মজা লাগতেছে যে আমরা এখন দেশে যাচ্ছি। বাড়িতে যাই, দাদা দাদের সাথে দেখা হয়, চাচাদের সাথে দেখা হয়, ছোট ছোট বোন আছে বাসায়, খুব আনন্দ লাগে। এবার শিডিউল বিপর্যয় আর টিকিট কালোবাজারির অভিযোগ নেই ট্রেন ও বাসে। গতবার যখন ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম তখন ৬-৭ ঘন্টা করে ট্রেন লেট ছিল, তবে এবার অনেক ভালো করছে আগের থেকে। টিকিট কাটতে গেলে যে টিকিট পাওয়া যায় না বা গাড়ি আসে না, তার থেকে কিছু ইমপ্রুভ দেখা যাচ্ছে এবছর। চাপ বাড়লে প্রয়োজনে বিআরটিসির আরো 50টিরও বেশি বাস নামানোর ঘোষণা সেতুমন্ত্রীর। আমার কাছে বিআরটিসির 55টি গাড়ি রিজার্ভ আছে, তারা যখনই চাইবেন তখনই আমরা সরবরাহ করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংবাদপত্রের 8ম ওয়েস্টবোর্ড বাস্তবায়নে মালিক পক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ, ব্যর্থদের সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুঁশিয়ারি, দুস্থ সাংবাদিকদের চেক বিতরণ। দপ্তর হারানোর 7 দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রতিমন্ত্রী জানালেন অফিস করবেন সোমবার থেকে। শিশু রাজনকে হত্যার সময় ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ ও দুলালের 7 দিন করে রিমান্ড মঞ্জুর, শাস্তির দাবিতে জনতার বিক্ষোভ। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ, 5টি অভিযোগের 3টি প্রমাণিত। এবং নিখোঁজের একদিন পরও উদ্ধার হয়নি চট্টগ্রাম মেডিকেলের প্রসূতি ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতক, বিপর্যস্ত বাবা মা, 4 সদস্যের তদন্ত কমিটি গঠন। ঈদের বাকি 1 বা 2 দিন, আর তাই ঈদ যতই ঘনিয়ে আসছে সেই সাথে বাড়ছে বাড়ি ফেরার তারাও। তবে সকাল থেকে বেশ স্বস্তিতে ঢাকা ছেড়েছেন নগরবাসী। মহাসড়কে তেমন যানজট না থাকায় এবার তেমন উদ্বেগ ছিল না ঘরমুখো মানুষের। এদিকে এবার শিডিউল বিপর্যয় না থাকায় কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময় ছেড়ে গেছে বেশিরভাগ ট্রেন। তবে উপচে পড়া ভিড় ছিল ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে। শেখ জায়েদ, সালাউদ্দিন সুমনের সহযোগিতায় আরো জানাচ্ছেন দেবাশিস রায়। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃহস্পতিবার ভোর থেকেই বিভিন্ন মাধ্যমে গ্রামের পথে পা বাড়ান হাজারো নগরবাসী। সকালে সদরঘাট টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে দক্ষিণ জনপদের বিভিন্ন রুটের লঞ্চ। বাড়তে থাকে বেলা, সেই সাথে ঘরমুখো যাত্রীদের ভিড়। বরিশাল ও চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া প্রতিটি লঞ্চে ছিল যাত্রী চাপ। উপচে পড়া ভিড়ে খালি ছিল না লঞ্চের ছাদও। এবার যাত্রীদের বাড়তি সেবা দিতে বিশেষ লঞ্চ সার্ভিস চালু করলেও যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় বিআইডব্লিউটিসিকে। ছুটি পাচ্ছি যেহেতু, বাড়িতে মা আছে, বাবা আছে, সবাই আছে, নানু আছে, শিশুকন্যা আছে, সুতরাং সব মিলেই খুব মজার বিষয়। অনেকদিন পর যাচ্ছি তো, আমি প্রায় আজকে 6 মাস পর বাড়ি যাচ্ছি, মানে এটা বোঝানোর মতো না। কখন বাড়ি যাব এই অনুভূতি সবসময় নিজেকে তাড়া করে ফিরছে। আমার অনেক মজা লাগতেছে যে আমরা এখন দেশে যাচ্ছি। এদিকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকে যাত্রীদের ভিড় খানিকটা কম থাকলেও অভিযোগ ছিল সময় মতো ট্রেন ছাড়া নিয়ে। ট্রেনের টিকিট খুব ভালোভাবে পেয়েছি, মোবাইলে কেটেছে, আর এখনো তো হচ্ছে ট্রেন আসেনি। এখন দেখি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। 4-5 মাস হলো এসেছি ঢাকায়, বাবার বাড়ি যাচ্ছি। এই তো আশা করি ভালো হবে। ওখানে কাজিনরা আছে, তাদের সাথে একসাথে মজা হয়। আর ঈদের সময় তো অবভিয়াসলি মজাটাই মেইন ফ্যাক্ট। টিকিট পাইছি বাট সিট পাই না আর কি, অতিরিক্ত কিছু অর্থ দিয়ে বসে যেতে হচ্ছে। কিন্তু সকালের ফাঁকা রেলপথের সেই চিত্র পাল্টে যায় বিকেলেই। ট্রেনের বগি, পাদানি থেকে শুরু করে ঘরমুখোদের জনস্রোত শেষমেশ গিয়ে ঠেকেছে ট্রেনের ছাদ পর্যন্ত। অন্যদিকে এবার সড়ক পথেও ভোগান্তি লাঘব হয়েছে অন্যান্য বারের তুলনায় বেশ কিছুটা। সকাল থেকেই গাবতলী, মহাখালী, সায়দাবাদ টার্মিনাল থেকে নির্ধারিত সময়ে ছেড়ে গেছে প্রায় সব গন্তব্যের বাস। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মহাখালী টার্মিনাল পরিদর্শনে এসে বলেন, ঈদের আগ মুহূর্ত পর্যন্ত যাত্রীদের পৌঁছে দিতে চাপ আরো বাড়লে প্রয়োজনে নামানো হবে বিআরটিসির আরো 50টিরও বেশি বাস। যদি কোনো সমস্যা হয় দীর্ঘ সময়, তাহলে আমার কাছে
বিআরটিসির 55টি গাড়ি রিজার্ভ করছি। তারা যখনই চাইবেন তখনই আমরা সরবরাহ করবো, সেগুলো স্ট্যান্ড বাই ইমার্জেন্সির জন্য রেডি। এবছর পরিবহন ব্যবস্থাপনার পাশাপাশি মহাসড়কের পরিস্থিতি ভালো থাকায় পর্যাপ্ত গাড়ির বহরে কাউন্টারগুলোতেও ভিড় কম লক্ষ্য করা গেছে। তাই স্বজনদের কাছে এবারের ঈদ যাত্রা অনেকটাই সুখকর হচ্ছে বলে জানিয়েছেন যাত্রী সহ পরিবহন সংশ্লিষ্টরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে সদরঘাট থেকে লঞ্চে চাঁদপুরের গন্তব্য পর্যন্ত ঘরে ফেরা মানুষের সহযাত্রী হয়েছিলেন আমাদের রিপোর্টার সালাউদ্দিন সুমন। যাত্রাপথের নানা ঝক্কি ঝামেলা, আনন্দ উচ্ছ্বাস সবকিছু তিনি দেখেছেন খুব কাছ থেকে। তার প্রতিবেদনে এবার দেখে নেব সেই সব অভিজ্ঞতা, সেই সব অনুভূতির কথা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। ঘরে ফেরা এসব মানুষের আনন্দ অনুভূতি জানতে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সঙ্গী হয়েছি আমরাও। উদ্দেশ্য চাঁদপুর। বৃহস্পতিবার সকাল 6:45টায় নির্ধারিত সময়ে ধারণ ক্ষমতার কিছুটা বেশি যাত্রী নিয়েই টার্মিনাল ছেড়ে আসে সোনারতরী এক লঞ্চ। দীর্ঘদিন পর প্রাণের টানে প্রিয়জনের সাথে ঈদ করতে নৌপথে রওনা দেয়া এইসব মানুষের চোখ মুখে যেন আনন্দের ছটা। আনন্দের দেশে যাচ্ছি, ছেলে মেয়ে নিয়ে ঈদ করবো, আনন্দ তো অনুভূতি ভালোই লাগছে। বাড়িতে যত কষ্ট করে যাই, যখন বাড়িতে মা বাবার সাথে ঈদ করি, ছেলে সন্তানের সাথে ঈদ করি, তখন খুব আনন্দ লাগে। আমার দেশে দাদা দাদি আছে, ফুফা আছে, সবার সাথে আমি ঈদ করতে যাচ্ছি। এখন আমার অনেক মজা লাগতেছে যে আমরা এখন দেশে যাচ্ছি। ধীরে ধীরে সময় যত গড়ায় সন্নিকট হয় গন্তব্য, আর সেই সাথে নদীর এই উত্তাল ঢেউ যেন আনন্দ রাশি হয়ে আছড়ে পড়ে এইসব মানুষের মনে। গত কয়েক বছরের চেয়ে এবারের ঈদে লঞ্চ যাত্রায় ভোগান্তি কিছুটা কম বলে জানালেন যাত্রীরা। কোনো সমস্যা হয় নাই, আমরা ঠিক মতো এসে লঞ্চে উঠছি, কোনো সমস্যা হয় নাই। অনেকদিন পর দেশে যাইতেছি, খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে। নিচতলা থেকে দোতলা যে ভাড়াটা নিছে এটা কিন্তু অনেক কষ্টই, এবং পরিবেশ অনুসারে ভাড়াটা নেওয়ার ঠিক হয়নি। তবে ছিনতাইকারী চক্র ও মলম পার্টির উৎপাতের ঘটনাও ঘটছে হরহামেশায়। দেখতে দেখতে লঞ্চটি পৌঁছে যায় চাঁদপুরে, শেষ হয় যাত্রার পালা। প্রায় 3.5 ঘন্টার যাত্রা শেষে লঞ্চটি চাঁদপুর টার্মিনালে পৌঁছানোর পর প্রিয়জনরা চলে যান প্রিয়জনের সাথে আপন ঘরে। তাদের ঈদ আনন্দে কাটুক এমনটি প্রত্যাশা সময়ের পক্ষ থেকে। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, চাঁদপুর। এই মুহূর্তে সদরঘাট এলাকা আছেন রিপোর্টার সজল দাস। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সজল। সৌমিত্র, সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড়, ঈদে ঘরমুখো মানুষের চাপ। আজ সেই দুপুর 3টার পর থেকে একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালে, এমনকি ইফতারের পর থেকে এই মানুষের চাপ আরো বেড়েছে। আপনাকে যদি একটু দেখাই সৌমিত্র, দেখেন পুরো সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পন্টুন রয়েছে, পন্টুন গেটগুলো কিছুক্ষণ আগে বন্ধ করে দেওয়া হয়েছে অতিরিক্ত যাত্রী চাপের কারণে। পন্টুন গেটের ওই পাশে আরো বিপুল সংখ্যক যাত্রী কিন্তু অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত লঞ্চে ওঠার জন্য। বিশেষ করে সৌমিত্র, একটি বিষয় যে নারী যাত্রীরা রয়েছেন তারা কিন্তু ব্যাপক ধস্তাধস্তির মধ্যে পড়ছেন এই ভিড়ের মধ্যে। অতিরিক্ত যাত্রী চাপের কারণে যে পুলিশ সদস্যরা এখানে নিয়োজিত রয়েছেন, এছাড়া আরো বিআইডব্লিউটির কর্তৃপক্ষের পক্ষ থেকে যে নিরাপত্তা সদস্যরা এখানে রয়েছেন তারাও কিন্তু হিমশিম খাচ্ছেন। আমি দেখেছি অসংখ্য যাত্রী যারা পন্টুনের ছোট জায়গার কারণে পানির মধ্যে পড়ে গিয়েছেন অতিরিক্ত ভিড়ের কারণে, ধাক্কাধাক্কিতে। এছাড়া আমি বেশ কিছু নারী যাত্রীকে আহত হতে দেখেছি, যারা অতিরিক্ত ভিড়ের মধ্যে পড়ে কান্নাকাটি শুরু করেন এক পর্যায়ে, এবং পরে তারা যখন সেখান থেকে বের হয়ে আসেন আমি দেখেছি যে তাদের শরীরের 2-1টি জায়গায় কেটেও গেছে। এর বাইরে সৌমিত্র, আজ প্রত্যেকটি লঞ্চই এখান থেকে যে লঞ্চগুলো ছেড়ে গেছে বরিশাল, পটুয়াখালী সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে, প্রত্যেকটি লঞ্চে উপচে পড়া মানুষের ভিড় ছিল। প্রত্যেকটা লঞ্চে ছিলেন যাত্রী, প্রচুর যাত্রী ছিল, এবং প্রত্যেকটি লঞ্চের ছাদেও আমি উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী দেখেছি। আপনি যেমনটি দেখছেন যে একটি লঞ্চের সামনে যে পরিমাণ যাত্রী থাকছেন কোনোভাবেই তারা মুভ করতে পারছেন না, এবং প্রত্যেকটি মানুষে যেহেতু ঈদে বাড়িতে যাচ্ছেন তাদের প্রত্যেকের কাছে অতিরিক্ত লাগেজও রয়েছে, যে কারণে সেই লাগেজ নিয়ে এত যাত্রী একসাথে পন্টুনের উপর আসছেন, যে কারণে কর্তৃপক্ষ বারবার পন্টুনের গেটটি বন্ধ করছেন, আবার নির্দিষ্ট সময় পর খুলে দিয়ে যাত্রীদের প্রবেশ করাচ্ছেন। এর বাইরে ধারণা করা হচ্ছে সৌমিত্র, যে দূরপাল্লা যে লঞ্চগুলো আছে সেই লঞ্চগুলো কিন্তু এখনো সদরঘাট লঞ্চ টার্মিনালের যে পন্টুন রয়েছে সেখানে ভিড়ে আছে। কিছুক্ষণ পর থেকে। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে লঞ্চে করে যেসব মানুষরা ঘরে ফিরছেন তাদের খবরাখবর জানাচ্ছেন রিপোর্টার সজল দাস। এবার ট্রেনে করে যারা বাড়ি ফিরে যাচ্ছেন, ঘরে ফিরছেন প্রিয়জনের সঙ্গে ঈদ করতে, তাদের খবরাখবর জানবো রিপোর্টার তারেকুজ্জামান শিমুলের কাছ থেকে। তিনি আছেন বিমানবন্দর রেলওয়ে এলাকায়। শিমুল।
সৌমিত্র, আপনি জানেন যে চাঁদ দেখার উপর নির্ভর করে ঈদের হয়তো আর সর্বোচ্চ 1 থেকে 2 দিন বাকি আছে। তো আগামীকাল যদি শেষ রমজান হয় তাহলে পরশুদিন হয়তো ঈদ হবে। তো শেষ মুহূর্তে কিন্তু কাল সবাই কিন্তু ধরে নিচ্ছেন যে আজকের পর আর একটা দিন সবাই হাতে টাইম পাবেন, এটি ভেবেই কিন্তু সবাই বাড়ি ফেরার জন্য প্রস্তুত হচ্ছেন। এবং সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে স্টেশনগুলোতে প্রতি বছরই যেমন ঈদের সময় আমরা দেখে থাকি যে উপচে পড়া ভিড়, ঠিক একই ধরনের চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, বিশেষ করে বিকালের পর। কারণ সকালে আমাদের আরো একজন যে সহকর্মী ছিলেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে সকালে এত বেশি ভিড় তারা লক্ষ্য করেননি। তবে দুপুরের পর হয়তো অনেকে তাদের কাজকর্ম শেষ করেছেন এবং অনেকে যারা বিভিন্ন জায়গায় জড়িত ছিলেন তারা হয়তো সিদ্ধান্ত নিয়েছেন তারা হয়তো বিকেলে ট্রেনে ফিরবেন। এই কারণে বিশেষ করে 3টার পর থেকে আমরা প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছি পুরোটা স্টেশন এলাকায়। এবং স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছিলেন এই ভিড় হয়তো সন্ধ্যা পর্যন্ত চলতে পারে এবং তারপরও হয়তো ধীরে ধীরে কমতে পারে। তবে এই মুহূর্তে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই ইফতার শেষ হয়েছে এবং ইফতার শেষ হওয়ার পর কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে জনসমাগম আরো ক্রমশ বাড়ছে, কারণ ইফতারের পরে আরো মানুষজন বের হচ্ছেন এবং তারা আসলে বাড়ি যাবার জন্য প্রস্তুত হচ্ছেন। তো আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে বিশাল জনসমাগম দেখছেন এই গোটা স্টেশন এলাকায়, তার অধিকাংশই কিন্তু আমার কাছে মনে হয়েছে, তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানিয়েছেন তাদের কিন্তু টিকিট নাই। কারণ টিকিটের যে সংখ্যা আপনি জানেন যে ঈদ উপলক্ষে ছাড়া হয় এবং ঈদ উপলক্ষে যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয় সবকিছু কিন্তু একটি লিমিটেড সংখ্যক এবং সেই সংখ্যা কিন্তু সবাইকে দেওয়া সম্ভব হয় না। তো যারা ভাগ্যবান তারা হয়তো টিকিট পেয়েছেন, পাশাপাশি যারা টিকিট নিতে পারেননি তারাও অপেক্ষা করছেন। এবং আমি কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিলেন তারা অনেকে আছেন যারা আসলে তাদের কয়টা ট্রেনে তারা ফিরবেন এটি তারা জানেন। ধন্যবাদ শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রিপোর্টার তারিকুজ্জামান শিমুল আমাদেরকে জানাচ্ছিলেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে, এবং আমরা দেখছিলামও যে আসলে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়, ঈদে ঘরমুখ যাত্রীদের। দেখছেন সন্ধ্যার সময়। সংবাদপত্রের 8ম ওয়েজ বোর্ড বাস্তবায়নে মালিক পক্ষকে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সম্প্রচার মাধ্যমগুলোর জন্য দ্রুত সম্প্রচার কমিশন গঠনের তাগিদ দেন প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের আর্থিক অনুদান তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সারা দেশের 177 সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেয়া হলো এই অনুদান। 2012 সাল থেকে এ পর্যন্ত 623 জন সংবাদকর্মীকে 3,80,00,000 টাকা ভাতা ও অনুদান দিল সরকার। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পত্রিকা ও টেলিভিশনের মালিক, ব্যবসায়ী এবং দানশীল ব্যক্তিদের আহ্বান জানান সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়ার। বলেন, ট্রাস্টের কার্যক্রম পরিচালনার সিড মানি বা মূল অর্থ দেয়া হবে সরকারের পক্ষ থেকে। যেসব পত্রিকা ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়ন করেছে তাদের বিজ্ঞাপনের হার বৃদ্ধি করা হয়েছে, আর যারা এটা বাস্তবায়ন করেনি তাদের বিষয়টা সরকার নিবিড়ভাবে মনিটর করছে। ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ সুবিধাও আমরা সীমিত করে দেব। সম্প্রচার কমিশন আইন প্রণয়ন করা হবে এবং যত শীঘ্র সম্ভব এই আইন প্রণয়নের কাজ সম্পন্ন হবে বলে আমি আশা করি। একটা নীতিমালা না হলে অনেক সময় অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন, আবার অনেক সময় অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন না। প্রধানমন্ত্রী বলেন, গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার। মত প্রকাশের সুযোগে অপসাংবাদিকতা চর্চা বন্ধ করতে সাংবাদিক সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। দারিদ্র বিমোচন থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু বাংলাদেশ যথেষ্ট অগ্রগামী। এই যে অগ্রযাত্রা, এই যাত্রা যেন থেমে না যায়। কাজে সমালোচনা যারা করবেন করেন, কোনো আপত্তি নাই, শুধু আমার কাছে একটাই অনুরোধ থাকবে, বাংলাদেশের এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়। সেদিকে লক্ষ্য রেখেই আপনারা লেখেন, সমালোচনা করেন, আর শত্রুর মুখে কথা যেন জোগান না দেওয়া হয়, এটাও লক্ষ্য রাখতে হবে। আগুন সন্ত্রাস, জঙ্গিবাদ আর স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে সংবাদকর্মীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব হারানোর 1 সপ্তাহের ব্যবধানে সৈয়দ আশরাফুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বিকেলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসাইন ভূঁইয়ার সই করা এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুসারে সৈয়দ আশরাফুল ইসলাম জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে 9 জুলাই বৃহস্পতিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সৈয়দ আশরাফুল ইসলামকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়।
এদিকে বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক এবং সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী সৈয়দ আশরাফের সাথে তার মিন্টো রোডের বাসায় সাক্ষাৎ করেছেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, সোমবার থেকে অফিস করবেন সৈয়দ আশরাফ। আমি সৌজন্য সাক্ষাৎ করেছি, এই সোমবারে উনি অফিসে যাবেন। আমি ওনাকে স্বাগতম জানিয়েছি, আর উনি থাকলে উনি ফুল টাইম মন্ত্রী থাকবেন। আমাদের কোনো যদি সমস্যা হয় তাহলে একজন মন্ত্রী আছেন আমাদের, যে আমি খুশি হয়েছি। ওনার মনোভাব কি বোঝা গেছে? ওনার মনোভাব ভালো, উনি তো খুবই ভালো মানুষ, ভদ্র মানুষ ও ইজি গোয়িং পারসন। ওনাকে নিয়ে কোনো সমস্যা হওয়ার তো কথা নয়। সন্ধ্যার সময় আরো থাকছে। প্রতিদিনের ব্যস্ততা ভুলে ঈদে বাড়ি ফিরতে শুরু করেছেন বড় পর্দা আর গানের ভুবনের তারকারাও। মানবতা বিরোধী অপরাধের দায়ে পটুয়াখালীর ফোরকান মৌলিকের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। ৫টি অভিযোগের মধ্যে ৩টি অভিযোগ প্রমাণিত হওয়ায় ২টি অভিযোগে তাকে রায় দেয়া হয়। বাকি একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং ২টি অভিযোগ থেকে এই রাজাকারকে খালাস দেয়া হয়। ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন, অপরাধের সামাজিক অবস্থান নয়, তাদের কাছে অপরাধের গভীরতা এবং ধরন বিবেচ্য বিষয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় পটুয়াখালীর রাজাকার ফোরকান মল্লিকের বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের ৫টি অভিযোগে গত বছরের ১৮ ডিসেম্বর বিচার শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। বিচার শেষে গত ১৪ জুন রায় ঘোষণার জন্য অপেক্ষমান রাখেন আদালত। বৃহস্পতিবার সকালে ফোরকান মল্লিকের রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। ৯৯ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান। রায়ে গোলাপী রানী ও আলিয়া বেগম নামে ২ নারীকে ধর্ষণ ও গণহত্যার দায়ে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। আলিয়া বেগম নাকি একজন ভিকটিম, আসামি রাজাকার ফোরকান মল্লিক এবং অন্যান্য রাজাকাররা তাকে তার বাড়ি থেকে যখন ধরে নিয়ে যায়, তার পিতা তাকে রক্ষার জন্য বাধা দিয়েছিলেন। বাড়ির উঠানেই এই আসামি ফোরকান মল্লিক নিজ হাতে তার পিতা হাতেম আলীকে গুলি করে হত্যা করেন এবং এই আলিয়াকে নিয়ে গিয়ে পটুয়াখালী সার্কিট হাউসে ৩ দিন আটক রেখে তাকে গণধর্ষণ করার অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে বিধায় ফোরকান মল্লিকের মৃত্যুদণ্ড প্রদান করেছেন। আদালত তার রায়ে বলেন, রাজাকার সামাজিক অবস্থানের দিক থেকে ছোট না বড় এটা বিবেচ্য নয়। ট্রাইব্যুনাল বিচার করেন অপরাধের ধরন এবং গভীরতার। সেদিক থেকে এই আসামি স্থানীয় রাজাকারদের সাথে সরাসরি মানবতাবিরোধী অপরাধে অংশ নেয়। জাজমেন্টের মধ্যে দিয়ে যেটা বেরিয়ে আসছে যে একজন নিচের লেভেলের লোক হলেও তাদের যে অপরাধের ধরন এবং তাদের যে সম্পৃক্ততা, তাতে সেই সমপর্যায়ে পড়ে যারা বড় অপরাধীর সাথে তাদেরও একই অবস্থা। এদিকে আসামিপক্ষের আইনজীবী এ রায়ে ন্যায় বিচার হয়নি দাবি করে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে তার মক্কেলকে পরামর্শ দেওয়ার কথা জানিয়েছেন। আদালতের বিবেচনা যেভাবে আসছেন আদালত দিয়েছেন, তার শ্রদ্ধা করার বেশি কিছু কমেন্ট দেওয়ার সুযোগ আমার নেই। আদালতের বিবেচনা আপিল করার মতো আর্থিক অ্যাবিলিটি তাদের নেই। আমি অবশ্যই ইনসিস্ট করেছি, তারা কি করবেন তা জানি না। গত বছরের ২৫ জুন বরিশাল থেকে সাবেক এই মুসলিম লীগ নেতাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে ২টি ট্রাইব্যুনালে ২০টি মামলায় ২২ জনের রায় ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রতিমন্ত্রীর সঙ্গে সমন্বয় করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড আরো গতিশীল করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দুপুরে সচিবালয়ের নিজ কার্যালয়ে তিনি একথা বলেন। এ সময় মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি ও অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে জানান খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। নিয়ম কিংবা অন্যান্য কোনো কর্মকাণ্ডের বিষয়ে প্রশ্নই ওঠে না। এই মন্ত্রণালয়কে গতিশীল করার লক্ষ্যে যা কিছু করার প্রয়োজন এটা আমরা সবাই মিলে করব। তাকে পেয়ে আমাদের মন্ত্রণালয়ের কাজকর্ম আরো সমৃদ্ধ হবে। তার গতিশীল নেতৃত্বে, তার পরামর্শ আমাদের কাজের সবারই কাজের গতি আরো বৃদ্ধি করবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে সবাই মিলে সমন্বয় করে এই মন্ত্রণালয়ের কাজকর্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের যে ভিশন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে, আমরা বিশ্বাস করি আমাদের সমন্বিত নেতৃত্বের মধ্য দিয়ে সবাই মিলে কাজ করে আমাদের ভিশনকে, আমাদের লক্ষ্য পূরণ হবে এবং আমরা আমাদের মন্ত্রণালয়ের কাজকর্মকে আরো গতিশীল করতে পারবো। নিখোঁজের একদিন পরেও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটি উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ।
এ অবস্থায় যে কোনো মূল্যে হারানো সন্তান ফিরে পেতে চান শিশুটির বাবা মা। এদিকে শিশু চুরির সাথে জড়িতদের শনাক্ত করতে 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। ওয়ার্ড থেকে বাইরে বেরিয়ে যাওয়ায় 2.5 বছরের বড় ছেলেকে খুঁজতে 14 দিনের নবজাতককে ফেলে বারান্দায় গিয়েছিলেন বা জেসমিন আক্তার। নাতিকে খুঁজতে গিয়েছিলেন রানিও, কিন্তু বড় ছেলেকে ফিরে এসে দেখেন বুকের বাড়ির ছোট ছেলে বিছানায় নেই। মা বাবা সহ 3 স্বজনের অনুপস্থিতিতে কে বা কারা বুধবার বিকেলে শিশুটিকে চুরি করে নিয়ে যায়। আমার ওয়াইফের গ্রিলের মধ্যে বড় বাচ্চাটা কোথায় গেছে দেখছে, কিন্তু এতদিন তো বাচ্চা কেউ নেই, কে নিবে? এই জন্য মনে করে বাচ্চাটা তোকাইতে গেছে, কিন্তু গ্রিল থেকে 2 মিনিটের বেশ কম, বাথরুম থেকে 2 মিনিট, গ্রিল থেকে 2 মিনিট, আর সে দেখে আর বাচ্চা নেই। আর বাচ্চা সাইড দিয়ে আর কিছু না স্যার, আর বাচ্চা সাইড দিয়ে, আর বাচ্চা বাইন দেয়, আর বাচ্চা সাইড দিয়ে, আর বাচ্চা সাইড দিয়ে। প্রত্যক্ষদর্শীরা জানান এক নারী শিশুটিকে নিয়ে গেছে। একটা মেয়ে এসে টেলিভিশন চলে বাচ্চাকে মানে উন্না করে ঘুরে নিয়ে চলে গেল। তবে এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করেনি শিশুটির পরিবার। নবজাতক চুরির জন্য রোগীর স্বজনদের গাফিলতিকে দায়ী করে পরিচালক জানান শিশুটির উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। ওই ওয়ার্ডে যারা কাজ করে তাদেরকেও আমি সন্দেহের চোখে রেখেছি এবং এই সমস্ত লিস্ট করে আমি 4 সদস্যের একটা তদন্ত কমিটি করেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক চুরির ঘটনা এই প্রথম। চুরির পর হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ও গেটে পুলিশি তল্লাশি জোরদার করা হয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, চট্টগ্রাম। এই ঘটনায় নবজাতকের বাবা বেশ কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। আটক করা হয়েছে 2 জনকে। শিশু রাজনকে হত্যার সময় ভিডিও ধারণকারী নূর আহমদ ও মামলার অন্যতম আসামি দুলালের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বিকেলে সিলেট মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এর আগে তাদের আদালতে তুলে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত বিচারক আনারুল হক তাদের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে নূর আহমেদকে আদালতে তোলার খবরে উত্তেজিত জনতা আদালতের বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে রাজনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় রাজনের বাবার হাতে 55,000 টাকার একটি চেক তুলে দেন তারা। এই 2 জনকে বিজ্ঞ আদালত 7 দিন করে পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আমরা 10 দিন চাইছিলাম। কাবুলকে দেশে ফিরে আনার ব্যবস্থা দ্রুত কর্তা মন্ত্রণালয় আমার বিনীত অনুরোধ, প্রকৃত খুনিদের ফাঁসি চাই। আমি দেশবাসীর কিছু বিচার চাই। ঈদ মানেই আনন্দ, তাই ঈদকে সামনে রেখে ঘরে ফেরার উৎসবে মেতেছেন সবাই। প্রতিদিনের ব্যস্ততা ভুলে দিন কয়েকের জন্য বাড়ি ফিরতে শুরু করেছেন নগরবাসী। তেমনিভাবে আপন মানুষের কাছে যেতে নিরে ছুটছেন বড় পর্দা আর গানের ভুবনের তারকারাও। শফিন জাহিদের রিপোর্ট। মায়া, মমতা, আবেগ আর অনুভূতিতে ভরা বাঙালির হৃদয় যেন সবসময়ই ঘরমুখী। তাই ঈদের ঠিক আগ মুহূর্তে বিড়ম্বনা এড়াতে এরই মধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঢাকাবাসী। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে সবাই ছুটছেন গ্রামের বাড়িতে। সবুজ ছোঁয়া গ্রামের পরিবেশ থেকে একটুখানি অক্সিজেন পেতে হলেও যেতে হবে বাড়িতে। তাই হয়তো বাড়ি ফেরার আমেজ সবার মাঝে। ইলিশ মাছটা সবচেয়ে বেশি প্রিয়। ছোটবেলায় বাবার হাত ধরে মাঠে যাওয়া হতো ঈদের নামাজ পড়তে, কিন্তু এখন দায়িত্ব পালনেই কাটে ঈদের দিন। এবারের ঈদে সবাই থাকলেও থাকবেন না শুধু মা। তারপরেও সেই মায়ের টানেই বাড়ি যাচ্ছেন ক্লোজ আপ 1 তারকা রাজীব। গ্রামের পরিবেশ সবসময় আগে থেকেও প্রিয় ছিল, এখনো অনেক প্রিয়। বাবার হাত ধরে আমি হেঁটে হেঁটে যেতাম মাঠে ছোটবেলা। ওই স্মৃতিটা আমার খুব বেশি মনে করি, খুব বেশি মিস করি, কারণ ওইভাবে নামাজ পড়তে যাওয়ার হয় না এখন। মায়ের কাছাকাছি থাকা এবং মাকে ভালোবাসা, মাকে শ্রদ্ধা করা, মার সেবা করা, এটা যেন কেউ মিস না করে। মা চলে গেলে কিন্তু ওটা আর শুধরানোর কোনো সময় আর কেউ পাবে না। অন্যদিকে ঈদে বাড়ি ফিরবেন, তাই ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রীরাও। আগে ভাগে কাজ শেষ করে ঈদের দিনটাকে পরিবারের জন্যই বরাদ্দ রেখে তার মধ্যেই খুঁজে নিতে চান ঈদের আনন্দ। কাজ শেষে আড্ডা আর পরিবারকেই সময় দিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা মা আর বন্ধুদের নিয়েই ঈদের পরিকল্পনা তাদের। ঈদের দিনটা পুরোপুরি সকাল থেকে বিকাল পর্যন্ত বাবা মার সাথে, সন্ধ্যার পর বাবা মার সাথে বের হওয়া,
ঈদের 2 দিন একমাত্র বাবা মার সাথে বের হওয়া, আর ঈদের পর থেকে আর ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া। ঈদের দিন আসলে সবসময় ফ্যামিলির সঙ্গেই থাকা হয়। সকালটা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গুছায় নিজে একটু রেডি হয়ে বসে থাকি। গেস্টরা আসে ওই দিন তো একটু সময় দেওয়া যায় আর কি ফ্যামিলির মানুষদের সঙ্গে। এখন সবচেয়ে বেশি মিস করি যে সালামির বিষয়টা এখন দিতে হয়। আগে তো শুধু পেতাম, আর খালি জানতাম যে কাটটা বেশি হয়। দুয়ারে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছে যে প্রিয়জনকে রেখে এসেছিল এ শহরে, আজ ঈদ আনন্দ ভাগ করে নিতেই চিরচেনা সেই স্বজনদের মাঝে উপস্থিত হবার আকুলতা সবার মাঝে। বাড়ি ফেরার এই ব্যাকুলতায় যেন বাধা দেওয়ার নেই কারো সাধ্য। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। তার ব্যর্থ নেতৃত্বের কারণে দলের নেতাকর্মীরাও তার বিদায়ের অপেক্ষায় আছেন। বিকেল রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন। আজকে বেগম খালেদা জিয়ার দলের মধ্যেই আজকে কথা উঠেছে, তার ব্যর্থ নেতৃত্বের আজকে বিরুদ্ধে দলের নেতারা আজকে রুখে দাঁড়িয়েছে। তারা আজকে প্রতিবাদ করছেন, তারা আজকে নিজের আলোচনা করছেন। বেগম খালেদা জিয়া এবং তার দুর্নীতিবাজ পুত্র তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। তার পতনের সময় এসেছে দলের মধ্যে, তার বিদায় নেওয়ার সময় এসেছে। বেগম খালেদাকে রাজনীতিকে বিদায় নেওয়ার জন্যই আজকে তার দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে আছে। ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তি চুক্তির ফলে তেহরানের পারমাণবিক বোমা তৈরির সব রাস্তা বন্ধ হবে উল্লেখ করে মার্কিন কংগ্রেসকে এই সমঝোতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের সম্ভাবনা নাকচ করে দেন তিনি। বুধবার সংবাদ সম্মেলনে এই চুক্তিকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও কূটনৈতিক শক্তিমত্তার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন প্রেসিডেন্ট ওবামা। এদিকে এই চুক্তির ফলে সামগ্রিকভাবে আন্তর্জাতিক সম্পর্কের ধরনে পরিবর্তন আসবে বলে মনে করছে তেহরান। ভিয়েনায় দীর্ঘদিনের সফল আলোচনার শেষে বুধবার ইরানি আলোচক দল সহ তেহরানে ফিরেই 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। পাশাপাশি বিশ্ব শক্তিগুলোর সঙ্গে কৃত্রিম সংকট তেহরান কাটিয়ে ওঠায় ইসরায়েল ব্যতিব্যস্ত হয়ে পড়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। গত মঙ্গলবার ভিয়েনায় ইরানের সঙ্গে 6 বিশ্ব শক্তির সমঝোতার পর থেকেই এর ঘোর বিরোধিতা করে আসছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Exactly what Iran's President Rouhani said today. Sergei Lavrov, Minister for দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের সুবাদে ব্যাপক পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্রিকেটারদের ব্যক্তিগত র্যাঙ্কিংয়ে। 671 রেটিং পয়েন্ট নিয়ে র্যাঙ্কিংয়ের 15 নম্বরে থাকা সৌম্য সরকার বর্তমানে টাইগারদের সেরা ব্যাটসম্যান, আর 690 রেটিং পয়েন্ট নিয়ে 7ম স্থানে থাকা সাকিব টাইগারদের সেরা বোলার। সেই সাথে বিশ্বসেরা অলরাউন্ডারের জায়গাটি আরও দৃঢ় করছেন সাকিব আল হাসান। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শুরুর আগে 401 রেটিং পয়েন্ট নিয়ে শ্রেষ্ঠ অলরাউন্ডারের আসনটি দখলে ছিল সাকিব আল হাসানের। সিরিজ শেষে তার সংগ্রহ 418 পয়েন্ট। তবে পুরো সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে 35 ধাপ লাফিয়ে 15 নম্বরে উঠে এসেছেন সৌম্য সরকার। 5 ধাপ এগিয়ে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 17 নম্বরে মাহমুদুল্লাহ রিয়াদ এবং 9 ধাপ উপরে উঠে 19 নম্বরে উঠে এসেছেন নাসির হাসান। পরিবর্তন এসেছে টাইগারদের বোলিং র্যাঙ্কিংয়ে। 2 ধাপ উপরে উঠে টাইগার অধিনায়ক মাশরাফি অবস্থান করছেন 26-এ। 15 ধাপ উপরে ওঠা টাইগার পেসার রুবেলের বর্তমান অবস্থান র্যাঙ্কিংয়ের 40 নম্বরে। আর টাইগারদের নতুন সেন্সেশন মুস্তাফিজুর 19 ধাপ লাফিয়ে উঠে এসেছেন 88 নম্বরে। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শেকড়ের টানে নগর ছাড়ছেন হাজার হাজার মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে উপচে পড়া ভিড়। প্রয়োজনে বিআরটিসির আরো 50টিরও বেশি বাস নামানোর ঘোষণা সেতু মন্ত্রের। সংবাদপত্রের 8ম ওয়েস্ট বোর্ড বাস্তবায়নে মালিক পক্ষকে প্রধানমন্ত্রীর নির্দেশ। ব্যর্থদের সরকারি সুযোগ সুবিধা বন্ধের হুঁশিয়ারি, দুস্থ সাংবাদিকদের চেক বিতরণ। দপ্তর হারানোর 7 দিন পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সৈয়দ আশরাফুল ইসলাম। প্রতিমন্ত্রী জানালেন অফিস করবেন সোমবার থেকে। শিশু রাজনকে হত্যার সময় ভিডিও চিত্র ধারণকারী নূর আহমদ ও দুলালের 7 দিন করে রিমান্ড মঞ্জুর। শাস্তির দাবিতে জনতার বিক্ষোভ।
এবং ৭১-এ মানবতা বিরোধী অপরাধ মামলায় অভিযুক্ত পটুয়াখালীর ফোরকান মল্লিকের ফাঁসির আদেশ। ৫টি অভিযোগের ৩টি প্রমাণিত। এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।